আসসালামু আলাইকুম। অনেকেই ভ্যাট নিয়ে যে সিরিজটা ডিসকাস করছিলাম, অর্থাৎ ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেই জায়গায় অনেকের রিকোয়েস্ট ছিল, স্যার আরেকটু ডিটেইলে প্র্যাকটিক্যালি একটু জানতে চাই, বুঝতে চাই, বিকজ ফ্রি লার্নিং খুব একটা নাই ইউটিউবে, আমি নিজেও দেখেছি। সো একদম ইনিশিয়ালি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভিএটির ওভারভিউ, কিভাবে ক্যালকুলেশন হয়। আমরা অনেকেই অনেক ধরনের ট্রেনিং এ পার্টিসিপেট করি, অনেক ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করি, কিন্তু তারপরেও যখন ইন্টারভিউ বোর্ডে এসে খুব সিম্পল কোশ্চেনে অ্যান্সার করতে পারি না আমরা, আমি দেখেছি পার্টিকুলারলি, তখন আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো আরেকটু সুযোগ আছে কাজ করার। তো সেই অর্থে আজকের ডিসকাশন হবে ওভারভিউ, হাউ টু ক্যালকুলেট, অ্যান্ড দেন ভ্যাট অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং জার্নালগুলো কিরকম চেহারা হওয়া উচিত, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে ভ্যাট অ্যাকাউন্টিংটা কি। সো আমরা এভাবে দেখি, সেটি হচ্ছে যে ভ্যাট অ্যাকাউন্টিং বলতে গেলে আমাদের ভ্যাটের কনসেপ্ট সম্পর্কে আগে একটু বলতে হবে। এ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট ইজ এ কনজামশন ট্যাক্স। তো আমাদের মাথায় রাখতে হবে যে ভ্যাট হচ্ছে কনজামশনের উপর বেস করে, দ্যাট ইজ লেভিড অন দ্য প্রোডাক্ট রিপিটেডলি অন এভরি পয়েন্ট অফ সেলস। আমরা যতবার হাত বদল হবে, যতবার ভ্যালু এডিশন হবে, ততবারই থাকবে। স্টার্টিং ফ্রম দ্য র মেটেরিয়াল, দেন যদি র মেটেরিয়ালস যদি সাপ্লাই করে হচ্ছে যে কোনো প্রডিউসার অথবা ইম্পোর্টার, দেন অবভিয়াসলি ওই র মেটেরিয়ালটি ম্যানুফ্যাকচারিং প্রসেসে ইউজ হবে, সেখানে একবার ভ্যালুয়েশন হবে। এরপরে হোলসেলার যাবে, ডিস্ট্রিবিউটরের কাছে যাবে, এভাবে করে আলটিমেটলি ভ্যাট সিস্টেম চালু হয়। ভ্যাট সিস্টেম শুধু বাংলাদেশ না, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস এর অনেক জায়গায় হচ্ছে এটার কমন একটা, আমরা জানি যে ভ্যাটের অলমোস্ট এই সিস্টেমটা, এবং বাংলাদেশ ওয়ান অফ দ্য পাইনিয়ার ইন ভ্যাট সিস্টেম, আমরা এটা জানি অনেকেই। সো সেই অর্থে আমি যদি বলি যে আমাদের ভ্যাটের আর একটা বিষয় হচ্ছে যে ভ্যাট সিস্টেম ইজ অফেন কনফিউজড উইথ সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স কিন্তু একবারই কালেক্ট করা হয়, but sales tax is only collected once at the final stage of purchase of by consumer। অর্থাৎ যখন আমরা ভ্যাট ট্যাক্সটা দেখেছিলাম, আমরা সেলস ট্যাক্সটা ভ্যাটের আগে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং অন্য জায়গায় যে সেলস ট্যাক্স ছিল, ইভেন বাংলাদেশেও ছিল, সেটির সঙ্গে ভ্যাটের একটা ফিলোসফিক্যাল চেঞ্জ হচ্ছে, সেলস ট্যাক্সটা ওয়ান্স ফাইনাল কনজিউমারের কাছ থেকে নেওয়া হতো, আর ভ্যাট হচ্ছে প্রত্যেক ভ্যালু এডিশন স্টেজে নেওয়া হয়। এটি কেমন, সেই উদাহরণটা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তার আগে একটা ছোট্ট জিনিস বলি। আপনারা অনেকেই, স্পেশালি আমি বলবো, যারা হচ্ছে ইন্টারভিউ স্টেজে, আমি কয়েকজনকে দেখেছি ভ্যাটের লোকদের ইন্টারভিউ করার সময়, ভ্যাটের লোক যখন নেই আমরা ভ্যাট এক্সপার্টের জন্য, তখন আমরা একটা জিনিস খেয়াল করি, যখন জিজ্ঞেস করা হয় যে ১০০ টাকার সঙ্গে ভ্যালুয়েশন যদি ভ্যাট হয় ১৫ টাকা, অর্থাৎ ১১৫ টাকা, তাহলে ১০০ টাকা যদি সেলস হয় ইনক্লুসিভ ভ্যাট, তাহলে এর ভিতরে ভ্যাট কত আছে? সহজ কোশ্চেন। ১০০ টাকা যদি হয় ইনক্লুসিভ অফ ভ্যাট, আমি যদি বলি ১০০ টাকা হচ্ছে ইনক্লুসিভ অফ ভ্যাট, তাহলে এর ভিতরে ভ্যাট কয় টাকা আছে? এই অ্যান্সারটা অনেকে দিতে পারেন না। সো আমরা ধরে নেই যে ১০০ টাকার উপর ১৫ টাকা যোগ হবে ১১৫ টাকা, কিন্তু ১০০ টাকার ভিতরে কত পার্সেন্ট ভ্যাট আছে, এই ব্যাক ক্যালকুলেশন অনেকে বুঝেন না। সো আজকের পর থেকে এই ভুলটা করবেন না। একটা সিম্পল ঐকিক নিয়ম করে এটা আমি বোঝানোর চেষ্টা করছি এভাবে যে, ইফ 115 ইজ এ টোটাল অ্যামাউন্ট ইনক্লুসিভ অফ ভ্যাট, তাহলে এর ভিতরে ভ্যাট আছে কত? ১৫ টাকা। এই যে 15, এটা হচ্ছে ভ্যাট। সো তাই যদি হয় যে ১১৫ টাকার ভিতর যদি ১৫ টাকা হয় ভ্যাট, তাহলে ১ টাকায় কত? সেটা হচ্ছে যে ঐকিক নিয়মে ১১৫ ডিভাইডেড বাই হচ্ছে ১৫/১১৫। এটা হচ্ছে যে এইখানে মূলত আমরা দেখতে পেলাম যে ১১৫ ডিভাইডেড হবে ১৫ দিয়ে। আর ১০০-র ভিতর কত? সেইখানে আমরা সিম্পল ১৫ ইন্টু 100 ডিভাইডেড বাই ১১৫, তাহলে এটা চলে আসে 13 পয়েন্ট, আমরা যেটা পেলাম 13.0435%। হ্যাঁ, অথবা 044ও করা যায়, এটা 5 যদি আমরা ওমিট করে দেই, তাহলে আমরা এভাবেও করতে পারি যে আমরা এখানে আপনার হচ্ছে যে রাউন্ডিং, রাউন্ড অফ করে আমরা এটাকে 44 করে দিতে পারি। সো দ্যাট উইল বি দা রেজাল্ট। আমরা এখানে 44 করে দিতে পারি। সো বলতে পারি যে হচ্ছে যে 13.044% হচ্ছে ভিএটি ১০০ টাকার ভিতরে। তাহলে যেকোনো প্রোডাক্টে যদি ভ্যাট ইনক্লুসিভ প্রাইস ১০০ টাকা থাকে, তার ভিতর ভ্যাট থাকবে ১৩ টাকা।
বা 13.5 টাকা, এটি হচ্ছে নরমালি 13.5 টাকা, 13 টাকাই, 13 টাকা 5 পয়সা বা 13 টাকা 4 পয়সা। দ্যাট ইজ এ সিম্পল এক্সাম্পল। এবার আসেন, আমি আ কল্লোলে যখন কাজ করতাম তখন আমাদের একটা প্রোডাক্ট ছিল, তার নাম লাপসা। তো এই লাপসার ক্ষেত্রে আমি যখন জেট ফ্যাক্টরিতে এই লাপসা ইম্পোর্ট করা হতো, তখন একটা সিম্পল জিনিস আমি বলার চেষ্টা করতাম, সবাইকে বোঝানোর চেষ্টা করতাম। ওটা দিয়েই হচ্ছে ভ্যাট বুঝাতাম। সেটাই আবার আমি আজকে অনেকদিন পরে আমার কাছে মনে হয়েছে যে আমার স্টুডেন্টদেরকে সিমিলারলি বোঝানোর চেষ্টা করি সো দ্যাট তারা জিনিসটা বুঝতে পারেন। তাহলে আসেন আমি বুঝাই এটা। সেটা হচ্ছে যে আমাদের এখানে ভ্যাট এর ব্যাপারটা এরকম যে লাফসা ইম্পোর্ট করবে একটা বাংলাদেশী কোম্পানি, লেটস সে XYZ, হ্যাঁ? একটা ইম্পোর্টার আছে লাফসা বাংলাদেশে, XYZ কোম্পানি, সে হচ্ছে ইম্পোর্ট করে, একটা লিমিটেড কোম্পানি XYZ PLC, পাবলিক লিমিটেড কোম্পানি ইম্পোর্ট করে। দে আর দ্য ইম্পোর্টার। দেন ম্যানুফ্যাকচার হচ্ছে কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ, আমরা এখানে জেট তৈরি করি। ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে দিলাম যে ম্যানুফ্যাকচার হচ্ছে KGC, কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ, আমাদের হচ্ছে TLR হোল্ডিং নামে একটা কোম্পানি, আমরা এটা তৈরি করতাম। তো এরপরে আমাদের ডিস্ট্রিবিউটর ছিল। লেটস সে ডিস্ট্রিবিউটরের নাম হচ্ছে লেটস সে যশোরের ডিস্ট্রিবিউটর, অথবা আপনার হচ্ছে যে ফেনীর ফেনীর ডিস্ট্রিবিউটরের নাম বললাম, যে ফেনীর একটা ডিস্ট্রিবিউটর আছে, হচ্ছে যে এবিসি, এবিসি ট্রেডার্স, হ্যাঁ? এবিসি এন্টারপ্রাইজ, ENT। তো সেখানে এবিসি এন্টারপ্রাইজের একটা ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার হচ্ছে, ধরেন রিটেইলার হচ্ছে মা ট্রেডার্স, লেটস সে মা ট্রেডার্স একটা দোকান সেখানে। এবং ফাইনালি আমি এখানে কনজিউমার লেভেল পর্যন্ত আনার চেষ্টা করেছি। তো দেখেন কিভাবে এক্সাম্পল দিলাম। ইনভেন্টরি আকারে লাফসা যখন XYZ XYZ PLC যখন ইম্পোর্ট করে, তখন তার, সে যেহেতু তার র মেটেরিয়াল ওয়্যার হাউসে রাখে, তো তার জন্য অ্যাকাউন্টিং এন্ট্রিটা হয় এরকম: ইনভেন্টরি ডেবিট 1000, তারপরে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে 150, আর টোটাল ব্যাংক অ্যাকাউন্টে আপনার হচ্ছে এটার আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে হচ্ছে, ব্যাংকের ক্রেডিট হবে হচ্ছে আপনার এই 1000 প্লাস হচ্ছে এই 150। কেন? বিকজ আমরা ক্লিয়ারলি জানি যে এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট যেটা, এটি কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, টেম্পোরারি অ্যাসেট। বিকজ আপনি আপনার ইনভেন্টরি 1000 টাকা, আর ভ্যাটটা হচ্ছে ইম্পোর্ট স্টেজে গভর্নমেন্টকে দিয়ে দিয়েছেন, বাট এটা আবার ফেরত নিয়ে নিবেন আপনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে। কিভাবে নিবেন আমরা দেখবো। সো আলটিমেটলি ইনভেন্টরি 1000 টাকা, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে তার থাকবে হচ্ছে 150 টাকা, ব্যাংকে চলে যাবে হচ্ছে কাস্টমস অথরিটি, এবং যখন অ্যাসেসমেন্ট হবে তখন ভ্যাট চলে যাবে 150 টাকা, আর তার এলসির এগেনস্টে পেমেন্ট হয়ে যাবে 1000 টাকা। সো আপাতত ব্যাংক থেকে তার টোটাল টাকা চলে গেছে, ধরলাম যেটা এলসি অন সাইডে সে ইউজ করেছে, অতএব এখানে ইউপাস বা অন্য কিছু হয়নি। ব্যাংকে একটা, বা এখানে পেয়াবল হতে পারতো, অথবা সে কিন্তু এখানে পেয়াবল থাকতে পারতো, ইউপাস বা অন্য কিছু দিয়ে সে পেয়াবল রাখতে পারতো। এনিওয়ে, তো এখানে ইউপাসে হয়তো হতো না, কারণ ম্যানুফ্যাকচারিং। তো যাই হোক, এটা পেমেন্ট সে রাখতে পারতো 1150 টাকা। এরপরে সে সেল করলো। সেল করলে তার সেল করলো 1000 টাকারটা সেল করলো 1300 টাকায়। তাহলে 1000 মাইনাস 1300, 300 টাকা তার একটা প্রফিট এখানে অ্যাড করলো। এই 300 টাকার উপর 15% যেটা, সেটার জন্য কিন্তু তার আবার নতুন করে এডিশনাল ভ্যাট দিতে হবে হচ্ছে 45 টাকা। সেটা কিরকম আমি দেখি। এই যে 1300 টাকা হচ্ছে সেলস প্রাইস, তার উপর 15% ভ্যাটে কত আসে? এই যে 1300, আমরা এই কলামে ক্লিক করলেই দেখবো 1300 ইন্টু 15%, অর্থাৎ 195 টাকা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে তার ক্রেডিট হয়ে গেল। আর আগে অ্যাসেট ছিল হচ্ছে 150 টাকা, লাইবিলিটি আসছে 195 টাকা। তাহলে এই যে 45 টাকা সে যদি দিয়ে দেয় ব্যাংকের চালানের মাধ্যমে, হ্যাঁ, ব্যাংকে যদি সে চালানের মাধ্যমে দিয়ে দেয়, ডিপোজিট চালানের মাধ্যমে সে যদি দেয়, তাহলে তার হচ্ছে এখানে তার এটা ক্লিয়ার হয়ে যায়, তার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখন সে সেল করলো কত? সেল করলো 1300 টাকায়, ইনক্লুসিভ ভ্যাট হচ্ছে 195 টাকা, তাহলে 1495। তাহলে এই পর্যন্ত আপাতত বুঝলাম যে কি হচ্ছে। সিমিলারলি কল্লোল গ্রুপ যখন আমরা এই প্রোডাক্টটা কিনি, এই যে এইখানে যে আমি দেখলাম যে এখানে 1300 টাকায় কিনলাম, সেই 1300 টাকায় আবার এখানে নিয়ে আসলাম যে আমি 1300 টাকায় প্রোডাক্টটা কিনেছি। সো এই 1300 টাকা ইজ হিয়ার অ্যাজ মাই ইনভেন্টরি। এটা হচ্ছে তখন আমার ইনভেন্টরি একই রাখছি। লাফসা যেহেতু ওখানে সে ট্রেডিং এর জন্য ইম্পোর্ট করেছে, আর আমি এটা ম্যানুফ্যাকচারিং, আমি জেট তৈরি করার জন্য এটা ইম্পোর্ট করলাম। এখন এই যে 195 টাকা ভ্যাট দিয়ে আসছি আমি গভর্নমেন্টকে থ্রু ইম্পোর্টার
এক্স ওয়াই জেড এর মাধ্যমে আমি যে টাকাটা দিয়ে আসছি, সেই টাকাটা দেয়ার কারণে আমার এখানে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে আমি এটা রাখলাম ১৯৫। এরপরে ধরেন আমি কিছু প্রসেস করলাম বা কোনো একটা স্টেজে আমি প্রসেস করে এটা বিক্রি করলাম হচ্ছে আপনার এটা বিক্রি করলাম আ ২০০০ ৳১,৮০০ এই যে ৳১,৩০০ জিনিসের ভ্যালিডেশন করে ৳১,৮০০ বিক্রি করলাম। সো এই ৳১,৮০০ যে বিক্রি করলাম, এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা হচ্ছে আমার মূলত আমার সেলস প্রাইস অফ কল্লোল গ্রুপের। তাহলে এখানে ৳১,৮০০ সেল করলে এই ৳১,৮০০ র উপরে 15% ভ্যাট আমরা সিমিলারলি আবার ৳২৭০ পেলাম। তাহলে এই ৳২৭০ ভ্যাট আমাকে দিতে হবে। আমি দিয়ে আসছি ১৯৫। তাহলে রিমেইনিং যে ফিগারটা সেটা হবে এই ২৭০ মাইনাস ১৯৫ আর ৳৭৫ কল্লোলের দিলেই চলত। এরপরে ফেনীর ডিস্ট্রিবিউটর যখন এই ৳১,৮০০ র প্রোডাক্টটা কিনলেন, তার জন্য এখানে হচ্ছে ৳১,৮০০ তার হচ্ছে ইনভেন্টরি, ফিনিশ গুড ইনভেন্টরি। আর ভ্যাট দিতে হয়েছে তার হচ্ছে ৳২,০৭০। টোটাল তার ব্যাংক অ্যাকাউন্টে এই যে আপনার ৳২,০৭০ যেটা এই যে কল্লোলের ব্যাংক অ্যাকাউন্ট হিট করছে আর ফেনীর ডিস্ট্রিবিউটরের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। সিমিলারলি আমরা এখানেও দেখেছিলাম যে আপনার এখানের আ আ এই ১৪০০ সরি ১৪৫০ আমরা যখন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল ইম্পোর্টারে তখন কল্লোলের আবার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। সো আ এখানে ইম্পোর্টার যে টাকাটা পেয়েছে দিয়েছে কল্লোল। আর এখানে আবার হচ্ছে কল্লোলের অ্যাকাউন্টে যে আ আ চ ৳২,০৭০ ঢুকেছে সেটা আবার হচ্ছে পেমেন্ট করেছে ডিস্ট্রিবিউটর। সো ডিস্ট্রিবিউটর ৳১,৮০০ র প্রোডাক্ট বিক্রি করছে ২৪০০ টাকায়। নতুন করে তার ভ্যাট ক্যালকুলেশন করা ৳২৪০০ র উপরে কত আসলো? হচ্ছে ৳৩৬০। এখন ৳৩৬০ র ভিতরে সে আবার দিয়ে আসছে হচ্ছে এই যে ২৭০ তাহলে ৩৬০ মাইনাস ২৭০ নতুন করে তার দিতে হবে ৳৯০। সো ৳৯০ সে দিল। সো তার হিসাব কিন্তু এই প্রত্যেকের কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার রিটেইলারে আসেন। রিটেইলার আবার এই যে ৳২৪০০ কিনলো আর তার ৳৩৬০ তাকে ভ্যাট দিতে হলো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে। তাহলে তার টোটাল এখানে ব্যাংক অ্যাকাউন্টে তার কত টাকা গেল? তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার টাকা চলে গেল ২৭৬০ ঠিক আছে? সো ৳২৭৬০ দিয়ে সে আবার রিটেইলার অর্থাৎ সে তো ডিস্ট্রিবিউটর রিটেইলার সে আবার কনজিউমার কে সেল করে দিল। সে ডিস্ট্রিবিউটর থেকে কিনে কনজিউমার কে সেল করল। কনজিউমার এর কাছে যখন সেল করল বাল্কে তখন এটা হচ্ছে আ ৳২৮০০ সেল করল। তো ৳২৮০০ যখন সেল করল, ৳২৪০০ কিনে ৳২৮০০ সেল করেছে। তার ভ্যাটের পরিমাণ হবে কত? ভ্যাটের পরিমাণ হবে ৳৪২০। এই ৳৪২০ আবার সে ৳৩৬০ দিয়ে আসছে। অতএব রিমেইনিং মাত্র ৳৬০ দিলেই চলবে। ফাইনালি এসে দেখেন এই যে কাস্টমার যিনি এটা কিনলেন তার অফিসে ইউজ করবেন, হ্যাঁ? সে বা তার বাসায় ইউজ করবেন। এই ৳৩,২২০ হচ্ছে তার ইনভেন্টরি এটা ফিনিশ গুড হয়ে গেছে। ফিনিশ গুড ইনভেন্টরি সে এখান থেকে ইউজ করবে এবং তার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট পেয়ে চেকে ৳৩,২২০ দিয়ে দিল। তার কিন্তু আর ভ্যাট এর নতুন করে সে রিবেট নিতে পারল না। সো আল্টিমেটলি এই যে আমি দেখলাম যে বিভিন্ন স্টেজে ভ্যাট যেমন এখানে ১ম এ একটা ছিল এটা অবশ্যই গভর্নমেন্ট সরাসরি পেয়ে গেছে। তারপরে আবার ৳৪৫ দিতে হয়েছে। তারপর আবার ৳৭৫ দিতে হয়েছে। এখানে ৳৯০ দিতে হয়েছে। এখানে ৳৬০ দিতে হয়েছে। অল আর ভ্যাট ডিফারেন্ট স্টেজে। এখানে এই ৳১৫০ হচ্ছে ইম্পোর্ট স্টেজে আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করেছি সেখানে আর বাদবাকি এগুলো হচ্ছে লোকাল স্টেজে আমার এই টাকাটা দিতে হচ্ছে। তাহলে ভ্যালু এডিশন কত হয়েছে? ১ম স্টেজে ইম্পোর্টারের কাছে ৳১,০০০ কিনে ৳১,০০০ এর ভিতরে ৳১৫০ ভরা আছে ওটা আমি আর ডিসকাস করলাম না। ৳১,০০০ র প্রোডাক্টে ৳১,৩০০ বিক্রি করছে। ৳৩০০ তার ভ্যালু এডিশন এবং এই ৳৩০০ জন্য সে ৳৪৫ তার কি করতে হলো? তাকে ভ্যাট দিতে হলো নতুন করে। ঠিক আছে? তারপর আবার এখানে ভ্যালিডেশন করছে কত? এখানে ভ্যালিডেশন করছে হচ্ছে এই ১৩০০ থেকে ১৮০০ অর্থাৎ ৫০০ এই ৳৫০০ র জন্য ভ্যালিডেশন হয়েছে তার কত? তার হচ্ছে ৳৫০০ ভ্যালিডেশন, ভ্যাট দিতে হয়েছে ৳৭৫। সিমিলারলি পরের স্টেজে এসে ৳১৮০০ কিনে ৳২৪০০ বিক্রি করছে। তাহলে এখানে ৳৬০০ র জন্য তার ভ্যাটের ভ্যালিডেশন হয়েছে হচ্ছে কত? ৳৯০। লাস্ট স্টেজে সে কিনেছিল ৳২৪০০ রিটেইলারকে সেল করছে ৳২৮০০ রিটেইলার আবার কিন্তু এই ৳৪২০ সহ তার কস্টিং এ পড়ে গেছে। সো এই ৳৬০ আবার নতুন করে তার ভ্যাট দিতে হয়েছে এই ৳৬০ তাহলে টোটাল আমি যদি দেখি এই কয়টা ৪৫, ৭৫, ৯০ এবং ৬০ যোগ করলে ৳২৭০ আসে। এই ৳২৭০ হচ্ছে লোকালি বাংলাদেশের ভিতরে আমরা ভ্যালিডেশন করলাম বিভিন্ন স্টেজে ৪ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা স্টেজে ফাইনালি কাস্টমার বায়ার বা কনজিউমার এর কাছে যেয়ে ৳২৭০ ভ্যাট দিতে হলো।
আর ভ্যালিডেশন যদি দেখেন এই ৩০০, ৫০০, ৬০০ আর ৪,০০০ টোটাল ১৮০০। ১৮০০ র উপর সরাসরি যদি ভ্যাট ক্যালকুলেশন করি 15% তাহলে ২৭০ আসে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্টিমেটলি এই ভ্যালু এডিশনটা মিলে গেল এবং আমরা বুঝতে পারলাম যে এটা আসলে দুটোই একই। এই যে আমরা টোটাল ভ্যালিডেশন। এই ৳১৫০ দিতে হয়েছে ৳১,০০০ যে ইম্পোর্ট করছিলাম সেইটার জায়গায় আর লোকালি ৪ স্টেজে ৩০০, ৫০০, ৬০০ এবং ৪০০ যে ভ্যালিডেশন হয়েছে তার জন্য এখানে আমার ৳২৬০ ভ্যাট দিতে হয়েছে। সো এটাই হচ্ছে ভ্যাটের একটা সিম্পল লজিক। এটা আমরা আলাপ করলাম, ডিসকাশন করলাম। নেক্সট দিনে আমরা ডিসকাশন করব এই যে বিভিন্ন স্টেজে বাই সেল করছে চালানগুলো কি হবে? সেখানে আমরা দেখব যে আমাদের যে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট যেটা আছে আপনার 2012 এ সেইখানে সেকশন হচ্ছে 51, 52, 54 এখানে হচ্ছে ট্যাক্স ইনভয়েস, ক্রেডিট নোট, ডেবিট নোট এবং আদার প্রভিশন রিলেটিং টু ট্যাক্স ডকুমেন্ট এইটা নিয়ে আমরা ডিসকাস করব। আর সঙ্গে এর সাথে করসপন্ডেন্স যে রুল গুলো আছে ২০১৬ সালের ভ্যাট রুল সেখানে আমরা দেখব যে অ্যাকাউন্টিং ফর ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অ্যাকাউন্টিং ফর টার্নওভার ট্যাক্স, সাবমিশন অফ ইনফরমেশন রিলেটেড টু দ্য পারচেজ অ্যান্ড সেল মোর দ্যান 2 লাখ আর ডকুমেন্ট issued by the representative or to the representative আর হচ্ছে রেস্ট্রিকশন অফ রিগার্ডিং ডুপ্লিকেশন যদি কোনো বিল হারিয়ে যায়। সো এই রিলেটেড মূসকগুলো আমরা নেক্সট দিনে ডিসকাশন করব। সো আমার বিশ্বাস যে আজকে যে ডিসকাশনটা আমরা করলাম এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। স্পেশালি যারা ভ্যাটের একদম ক, খ অর্থাৎ একদম এবিসিডি শিখতে চান সেই ভ্যাটের এবিসিডি পার্টে কিন্তু আমি এই ডিসকাশনটা আপনাদের সাথে করলাম। ইনক্লুডিং দিস ওয়ান এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। অনেকে এটাকে খুব একটা ইম্পর্টেন্ট দেন না। বাট আমি বলবো যে দিস ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটি না বুঝতে পারলে আপনি ইন্টারভিউ স্টেজে আমি দেখি সিম্পল কোশ্চেন বাট অ্যান্সার দেয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? বিকজ আমরা এটা এভাবে দেখি না। আমরা দেখি যেভাবে আমরা কিন্তু সেইভাবে চিন্তা করি ৳১০০ র উপরে ৳১৫ যোগ হলো। কিন্তু ৳১০০ র ভিতরে কত টাকা ভ্যাট এই জিনিসটা এক কথায় কেউ অ্যান্সার দিতে পারে না নরমালি। তো সেই জিনিসটা আজকে একটু ক্লিয়ার করলাম। হোপফুলি ইট উইল বি হেল্পফুল ফর অল অফ ইউ। যদি এটি ভালো লাগে তাহলে ডেফিনিটলি আমাকে যদি কমেন্ট করেন আমি এই সিরিজটা এইভাবে প্র্যাকটিক্যালি